রাজনীতিকে সৎ রাখতে পারে এমন একটি উদ্দেশ্য, তা হলো জনগণের উদ্দেশ্যে ভালো কিছু করার। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে এমনই একজন অতিথিকে আমরা পেয়েছি যাকে আমরা বিগত 9 মাস যাবৎ জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে দেখেছি। তার সঙ্গে পরিচয় করিয়ে দেবই, তবে তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি রামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুরুতেই জানতে চাই যে তুষারের ছোটবেলাটা আসলে কেমন কেটেছে, আপনার ঈদটা আসলে কেমন কাটতো? ঈদ বড়বেলার ঈদ যেমন হয়, অনেক দায়িত্ব থাকে, পাশাপাশি আমি যেহেতু এখন রাজনীতি করছি ফলে আমাকে এলাকায় সময় দিতে হচ্ছে, জনগণের সাথে কাছে যেতে হচ্ছে, কর্মীদের সাথে সংগঠকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হচ্ছে ইত্যাদি আছে। এর চেয়ে ছোটোবেলার ঈদটা অনেক আনন্দের ছিল। ছোটোবেলায় আমরা প্রচুর সালামি পেতাম, এবং কোরবানি ঈদ, বিশেষত কোরবানি ঈদে একটা মাংস খাওয়ার একটা খুব আনন্দ ছিল। হ্যাঁ, হিড়িক পড়তো, এবং এর আগে বিশেষত গরুর যে কোরবানি করাটা, এটা খুব একটা আনন্দের ব্যাপার ছিল। সকালবেলা এটা আমাদের প্রধান একটা আকর্ষণ ঈদের। এর আগে গরু কাটির আগে 2-3 দিন অন্তত আমরা যে গরুটা কিনে আনতাম, কিনে আনা, এটাকে খাওয়ানো, এটা 2-3 দিন গোসল করানো ইত্যাদি, একটা গরুকে পরিচর্যা করা, এটাও খুব একটা আনন্দের ব্যাপার ছিল আর কি। তো সেগুলো এখন অনেক ফিকে হয়ে গেছে, তবে নতুন বাস্তবতা আমরা বুঝি। তো ছোটদের জন্য হয়তো এখনও ঈদ অনেক আনন্দের। আমাদের ছোটোবেলাটা তো আসলে একটা শহুরে পরিবেশের মধ্যে কেটেছে, ফলে তার সাথে এখন একটা বড় পার্থক্য হচ্ছে, তখন একটা মহল্লা কালচার ছিল, এখন সেটা নাই। এখন পাশের বাড়ির লোককে আমরা হয়তো সেভাবে চিনি না, তখন কিন্তু একটা মহল্লার ঈদ ছিল। এবং এখন তো সবাই প্রায় আলাদা আলাদা যার যার মতো করে, সব বাচ্চারা সমান, ইকুয়ালিটি একটা ব্যাপার ছিল, সবাই আলাদা আলাদা করে এখন কোরবানি দেয় সাধারণত। তখন কিন্তু আমরা শরিক আনার একটা ব্যাপার ছিল, 7 জন মিলে, 3 জন মিলে, 5 জন মিলে, ওটার একটা অন্যরকম মজা ছিল। এখন সেগুলো এখন শুধুই স্মৃতির অংশ, এখন তো আর সেই পরিস্থিতিটা নাই, সময় বদলায়। তবে এখনও ভিন্ন অন্যরকম মজা আছে বা আনন্দ আছে। যেমন যখন গরিব মানুষের জন্য কিছু করতে পারি, তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার পাশে যখন দাঁড়াতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী, আমার সামর্থ্য তো খুব কম, যতটুকুই পারি, তো সেটা একটা আনন্দ দেয়। এবং এখন আবার রাজনৈতিক সম্পর্ক হয়েছে অনেক, এই শুভেচ্ছা বিনিময়, এগুলো একটা নতুন মাত্রা যোগ করেছে, সেটাও একটা আনন্দের ব্যাপার। সেটা নিঃসন্দেহে সেই সম্পর্কে শুনবো, তবে তার আগে আরেকটু ছোটবেলাতেই থাকতে চাই। সেটা বলবো যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে, আপনি সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট ছিলেন। তখন সময় আসলে কেমন ছিল, স্টুডেন্ট লাইফটা আসলে কেমন ছিল? স্টুডেন্ট লাইফটা খুবই দারুণ ছিল, এবং আমি বলবো যে আমরা বাংলাদেশে অ্যাভেলেবল সবচেয়ে ভালো শিক্ষাটা পেয়েছি। আমাদের যে ফাউন্ডেশন, সেটা খুব ভালো হয়েছে স্কুল কলেজ জীবন থেকে, এবং ভালো ভালো শিক্ষকদেরকে আমরা পেয়েছি যারা আমাদেরকে প্রচণ্ড স্নেহ করতেন, শাসন করতেন, ভুল হলে ধরিয়ে দিতেন, এবং একটা অভিভাবকের, বাবা মার পরে তারা অভিভাবক ছিলেন। এবং স্কুল কলেজে যে ধরনের শিক্ষকদেরকে আমরা পেয়েছি, যাদেরকে এখনও মনে পড়ে এবং এখনও প্রচণ্ড শ্রদ্ধা করি, দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফে কিন্তু আমরা সেরকম শিক্ষক পাই নাই। যেটা স্কুল কলেজের শিক্ষকের চেয়ে আরও বেটার হবে, সেটা ছিল না। বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কীরকম। তবে এই যে স্কুল কলেজের ভালো শিক্ষকরা আমাদেরকে অনেক অনেক কিছু শিখিয়েছেন, এবং এটা আমাদের জীবনে অনেক কাজে এসেছে। আমি যেহেতু এখানে স্কুলে পড়তাম, খুব ভালো একটা স্কুলে, পাশাপাশি বিজ্ঞান কলেজ, এটাও খুব স্বনামধন্য কলেজ, ফলে আমাদের পড়াশোনাটা ভালো হয়েছে। এবং তবে আমি আবার আমার সোশ্যালাইজেশনটা খুব ভালো ছিল শুরু থেকে। আমার কখনো ছাত্র হিসেবেও সবাই বলে যে ভালো ছিলাম, এর বাইরে আপনার কিন্তু ভালো ছাত্ররা যেরকম হয় আর কি, একটু বেশি পড়াশোনায় মনোযোগী থাকে, বাইরে কম মেশে, বন্ধুবান্ধব কম থাকে। হ্যাঁ, আমার ব্যাপারটা সেরকম ছিল না। একদমই, আমি ধরেন আমার বন্ধুত্ব ছিল যারা সোকাল ব্যাক বেঞ্চার, হ্যাঁ, যারা একটু দুরন্ত, হ্যাঁ, ডান পিঠে, তাদের সাথে আমার বন্ধুত্ব বেশি হতো, তারাও আমাকে প্রচণ্ড পছন্দ করতো। আমি বাইরের যে মহল্লার যে বন্ধুবান্ধব সার্কেল মেনটেন করা, তাদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এগুলো আমরা শুরু করেছি এসএসসির পর থেকেই। আবার পড়াশোনার ক্ষেত্রে আমার খুব অল্প পড়লেই হয়ে যেত আর কি, অল্প সময়ে আমি দ্রুত ফাঁকি মারার সুযোগটা বেশি পেতেন। ফাঁকি কি, আমি এনজয় করেছি, আমার স্কুল কলেজ জীবনটা এনজয় করতে পেরেছি, প্রচুর সময় পেয়েছি অনেক। অন্যান্য ভালো ছাত্ররা যেটা করে আর কি, প্রচুর পড়াশোনায় প্রচুর সময় দেয়, টিউশনে অ্যাটেন্ড করে, তারপর বাসায় আবার প্রচুর পড়তে থাকে, সারাক্ষণই পড়ার মধ্যে থাকে। আমার এই শ্রম বিভাগটা একটু অন্যরকম ছিল। আমি পড়তাম তো বটেই, খেলতামও, প্রচুর খেলাধুলা করতাম, বাইরে আড্ডা দিতাম, মিশতাম, এবং সেক্ষেত্রে মেশার ক্ষেত্রে কার কি শ্রেণী, কার কে কেমন ছাত্র, হ্যাঁ, বা এইগুলো আমি অত বাছ বিচার করতাম না। ফলে আমার একটা ছোটোবেলা থেকে আমার মধ্যে একটা
ন্যাচারাল লিডারশিপ ছিল, যেটা মানে এলাকার মধ্যে যে আমাদের যে বন্ধুত্ব যারা ছিল, বন্ধুদের যে সার্কেল, সেখানেও সবাই আমাকে খুব পছন্দ করতো, মান্য করতো। তো সেটা হয়তো পরবর্তীতে যে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হ্যাঁ, এটা ওই সোশ্যালাইজেশনটা আমার খুবই কাজে এসেছে। আচ্ছা, এই যে একটা প্রসঙ্গ চলে আসলো যে আপনি বলছেন যে বাংলাদেশে একটা ট্রেন্ড যে স্টুডেন্ট পড়ানোর, তো কখনো কি পড়ানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। আমি আমার যে সিনিয়রদেরকে পড়িয়েছি, মানে এটা এখন অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র পড়িয়েছি। মানে আমি যদিও আমরা বাংলা মিডিয়ামের, কিন্তু ইংরেজিতে আমি খুব ভালো ছিলাম। মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংরেজিতে যতটা ভালো থাকে, গ্রামারগুলো খুব ভালো বোঝা, তারপরে আপনার এবং সেটাকে বাংলা মানে বাংলাতে প্রনাউন্স করা, এটা একটা ব্যাপার, এবং আবার লিখতে পারা, হ্যাঁ, এগুলো আমি খুব ভালো পারতাম। তো সেটার একটা নাম হয়ে গেছিল আমাদের এলাকায়। তখন আমাদের যারা একটু সিনিয়র, যারা আমাদের সাথে খেলতেন, তারা আমাদের অনেক ব্যাপার নিয়ে আমার কাছে আসতো আর কি। তারপর একটা পর্যায়ে আমি তাদেরকে আনুষ্ঠানিকভাবে পড়ানো শুরু করেছি। আর ছোটোদেরকে তো পড়িয়েছি, অনেক পড়িয়েছি, অনেক টিউশন আমি করিয়েছি। তো এটা আমার একটা, এটাও আমার এই যে আমি যে নিজে কম পড়তাম, কারণ হচ্ছে আমি তো অন্যদেরকে পড়াতাম। হ্যাঁ, এবং আমার আপন ভাই তো আমার ব্যাচমেট, আমরা একেবারে আগাগোড়া ছোটোবেলা থেকে একসাথেই পড়ে এসেছি। মানে আমার 1 বছর ছোট, কিন্তু আমাদের স্কুলিং এবং পুরো এডুকেশনটা একই সাথে, মানে একই ব্যাচমেটও আমার। তো ওকে আমি প্রচুর পড়াতাম, প্রচুর পরীক্ষা নিতাম, প্রচুর প্রশ্ন করতাম, মানে প্রশ্ন বানাতাম আর কি। এটা আমার খুব মজা লাগতো, আনন্দ লাগতো। তো এই যে প্রশ্ন বানানো, ওর খাতাটা দেখা, এগুলো আমার পড়াশোনা ছিল। হ্যাঁ, আমি নিজে কম পড়ে ওকে পড়াতে গিয়ে আমার অনেক পড়া হতো আর কি। তার পাশাপাশি আপনি স্টুডেন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে। তো যখন ঢাকা থেকে সিলেটে যাওয়া হলো পড়াশোনার উদ্দেশ্যে, তখন পড়াশোনার ব্যাপারটা কেমন ছিল? না তখন থেকেই রাজনীতিতে অংশগ্রহণ করার একটা ইচ্ছা ছিল আপনার? মানে আমার আসলে রাজনীতির প্রতি আগ্রহটা আমার বাবার হাত ধরে। আমি যখন 2001-06 সালে যখন বিএনপি সরকার, তখন বাসায় আমরা পত্রপত্রিকা রাখতাম, বাবা পত্রপত্রিকা রাখতো, জনকণ্ঠ পত্রিকা রাখতো, এবং আমরা রাজনীতির খোঁজ খবর রাখতাম তখন থেকেই। তারপর যখন ইউনিভার্সিটিতে গেলাম, সেটা একটা সম্পূর্ণ নতুন পরিবেশ, ফ্যামিলি ছাড়া একা থাকতে হতো। আমার আসলে বেশি সময় কাটতো বাইরে, মানে ক্লাসের বাইরে। সেখানে অনেক ধরনের সংগঠন ছিল, কালচারাল সংগঠন, সেগুলোর আমি অনেকগুলোর সাথে, অনেক ধরনের কাজের সাথে আমি যুক্ত ছিলাম। সেটা কেন্দ্র করে আমার অনেক ধরনের বন্ধুত্ব হয়েছে। এবং আপনি জানেন যে সেখানে সিনিয়র জুনিয়র সবাই একটা সিনক্রোনাইজেশনের মধ্যে থাকে, এবং সেইখানে আমার একটা নেতৃত্বের বিকাশ আবার হয়েছে। আমি সেভাবে কোনো রাজনৈতিক দল করি নাই তখন, কিন্তু আমরা অনেক ধরনের আন্দোলন করেছি, যে আন্দোলনগুলো চরিত্রের দিক থেকে রাজনৈতিক ছিল। ফলে সেখান থেকেও আমার একটা ট্রেনিং হয়েছে। এর পাশাপাশি আমরা স্টাডি সার্কেল করতাম প্রচুর, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কালচার, এগুলো নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল। সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম। কখনো কখনো ভালো অন্য যারা এই ব্যাপারে যারা আরও অধিকতর ভালো জ্ঞান রাখে, তাদের সাথে পরামর্শ করতাম। এগুলো করে করে আমার একটা রাজনীতির প্রতি, মানে রাজনৈতিক সচেতন বলতে যা বোঝায়, সেটা আমরা হলাম। তখন তো আওয়ামী লীগের আমল ছিল, এবং আওয়ামী লীগের বিভিন্ন অন্যায় অত্যাচার, এগুলো আমাদেরকে প্রচণ্ড রকম ক্ষুব্ধ করতো। আমরা আমাদের মতো করে সমালোচনা করতাম। যখন সোশ্যাল মিডিয়াটা একটু জনপ্রিয় হলো বাংলাদেশে, তখন আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা শুরু করলাম। মানে আওয়ামী লীগের বিভিন্ন সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করা, লেখালেখি, ছোট ক্রিটিসিজম, এর বাইরে বড় লেখা, সেগুলো আমরা সবই করেছি। এর মধ্য দিয়ে আমাদের একটা রাজনৈতিক ট্রেনিং হয়েছে, মানে অ্যাক্টিভিজমটা খুব ভালো হয়েছে সেই অর্থে। এবং ঢাকায় এসে পরবর্তীতে 17-18 সাল থেকে আমি নানা ধরনের অ্যাক্টিভিজমের সাথে যুক্ত। এই যে ধরুন ডিএসএ মামলায় ধরে নিয়ে যাচ্ছে, কিংবা যে কোনো অন্যায় তো কোনো শেষ নাই, এগুলো যখন হতো আমরা ঢাকায় কিন্তু বিভিন্ন ধরনের সভা সমাবেশ ইত্যাদি করতাম। এর পাশাপাশি আওয়ামী লীগের যে রাজনীতির একটা ন্যারেটিভ ছিল, সেই ন্যারেটিভটা ভাঙার জন্য আমরা অনেক ধরনের সভা, সেমিনার ইত্যাদি করেছি, বুদ্ধিভিত্তিক অ্যাক্টিভিজম করেছি। এগুলো তখন সে অর্থে মেইন স্ট্রিম মিডিয়ায় আসতো না, কারণ আপনারা জানেন কেন আসতো না। আওয়ামী লীগ কীভাবে মিডিয়াগুলোকে, আওয়ামী লীগ কীভাবে মিডিয়াগুলোকে কবজা করে রেখেছিল, কিন্তু আমরা বিকল্প অল্টারনেটিভ স্পেস তৈরি করে এই কাজগুলো কিন্তু করে গেছি পুরো আওয়ামী লীগের আমলে। আচ্ছা, এখন একটু জানতে চাই, এবার একটু ব্যক্তি জীবন সম্পর্কে জানবো। যদিও আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি কেন্দ্রিক এখন হয়ে গেছেন, তবে এই বিষয়গুলো আমার দর্শকের জানার খুব আগ্রহ যে আপনি চমৎকার একজন লেখকও। তো লেখালেখির অভ্যাস কি ছোটবেলা থেকে ছিল, না ডে বাই ডে এটা মানে যতদিন যাচ্ছে তত সেটা ডেভেলপ হচ্ছে? কোনটা? ছোটোবেলায়, একদম ছোটোবেলায় আমাকে বাবা লেখার ব্যাপারে খুব উৎসাহিত করেছেন, এবং অনেক বই পড়তে দিতেন উনি। হ্যাঁ, অনেক বই পড়ার কারণেই আমার লেখার প্রতি একটা, তখন থেকেই আমার লেখার প্রতি একটা, মানে যা বুঝি তখন যা বুঝতাম সেগুলো আমি লিখে রাখতাম। পরবর্তীতে এটা স্কুল কলেজ লাইফে একটু ধামাচাপা পড়ে, কিন্তু আবার ইউনিভার্সিটি লাইফে গিয়ে আবার এটা শুরু হয়, কারণ আমরা ম্যাগাজিন বের করতাম, এটা সেটা করতে হতো, তখন আমাদেরকে লিখতে হতো। এর বাইরে তারপর সোশ্যাল মিডিয়া আসলো, তখন আমরা আরও লেখার মাত্রাটা বাড়ালাম, এবং পরবর্তীতে আরও সিরিয়াস লেখালেখিতে আমরা ঢুকেছি। ঢাকায় এসে বিভিন্ন বড় বড় প্রবন্ধ লেখা, বই বের করা। আমার তো অনেকগুলো বই বের হয়েছে ওই আওয়ামী লীগ আমলে, অনেকগুলো না, মানে 4-5টা বই বের হয়েছে, এবং
সর্বশেষ একটা খুবই এক্সট্রিমলি মানে রিসার্চ বেসড একটা বই ফিলিস্তিন নিয়ে বেরিয়েছে এবারের মেলায়। তো সেগুলো করতে গিয়ে আমাকে প্রচুর পড়তে হয়েছে এবং লেখালেখির অভ্যাসটা আমার সবসময় ছিল, এবং এটা ছিল তার কারণ হচ্ছে আমি প্রচুর পড়েছি। এই পড়ার কারণে মানে বাংলা বই, ইংরেজি বই এক সমানতালে, মানে সব ধরনের বই পড়তে আপনি পছন্দ করেন, ব্যাপারটা সব কি ধরনের এমন? ফিকশন, এটা কিন্তু কেউ মানে আমাদের বলা হয় না, কারণ আমরা এত সকল কাজের পড়াশোনা করতে থাকি। আমি কিন্তু প্রচুর সাহিত্য পড়তাম, আগেও পড়তাম। যেমন ধরুন এখন হয়তো আমার জেনারেশনে অনেকে নাম জানবে না, কিন্তু সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানুষ এক্সট্রিমলি পছন্দের একটা উপন্যাস আমার। তো আমি এরকম সাহিত্য, গল্প, কবিতা এগুলো আমি পড়ি, এবং এগুলোর মধ্যে যে সমাজের একটা চিত্র পাওয়া যায়, এটাও কিন্তু আমার ভাষাবোধ, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে খুবই হেল্প করেছে এবং এখনও করে যাচ্ছে। আচ্ছা, আপনার লেখা প্রথম বই, নিঃসন্দেহে তার পেছনের গল্প আপনার মনে আছে, বা কি চিন্তা করে লিখেছিলেন সেটা যদি আমার দর্শকদের সঙ্গে একটু শেয়ার। মানে বই বের করবো এই চিন্তা করে লিখি নাই, তো লিখেছি, এবং সেটা ছিল হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ। বিশেষত এই যে আওয়ামী লীগ আমলের গুম হতো, ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, এবং বিভিন্ন ধরনের কালাকানুন ছিল, এবং সংবিধানের যে বিভিন্ন ধরনের নিবর্তনমূলক আইন, এগুলোর সমালোচনা করে করে আমরা লিখতাম। আমরা আইনের ব্যাকগ্রাউন্ডের না, এবং একটা ভুল ধারণা আছে যে শুধু আইনের ব্যাকগ্রাউন্ডে লোকের আইন নিয়ে কথা বলবে, সংবিধানের কথা বলবে, এটা কিন্তু ঠিক ধারণা না। তো আমরা সংবিধানটাকে রাজনৈতিকভাবে পড়েছি গত 7-8 বছর ধরে, এবং সেই সূত্র ধরে আমরা অনেক কিছু লিখতাম। 72-এর সংবিধানের কী কী সমস্যা আছে, এটা যে কীভাবে পাওয়ারকে কনসেন্ট্রেট করেছে, এক ব্যক্তিকে অতি ক্ষমতায়িত করেছে এবং তাকে আসলে সকল সমালোচনার ঊর্ধ্বে নিয়ে গেছে, এগুলো নিয়ে আমরা লিখতাম। এই লিখতে লিখতে যখন অনেকগুলো লেখা হয়ে গেল, তখন আমরা ভাবলাম যে প্রথম 19 সালের বইমেলায় যে পরামর্শ দিল আর কি, বন্ধু বান্ধব যারা বিভিন্ন প্রকাশনের সাথে যুক্ত, তারাই বললো যে এগুলো একটা কম্পাইলেশন করো। তখন আমরা এই সংকলনের দিকে গেলাম, এবং সেটা আমার সাথে আরেকজন কো-অথর ছিলেন, আমার এক বন্ধু, আমরা দুজন মিলে ওই বইটা লিখেছিলাম। সময়ের ব্যবচ্ছেদ ছিল, যেখানে ওই সময়কার যে পরিস্থিতিটা ছিল সেটার এক ধরনের তাত্ত্বিক এনগেজমেন্ট সেটার সাথে, এবং একটা ওয়ে আউট যে কীভাবে আমরা এখান থেকে বেরোবো, আমরা যা বুঝতাম আরও 5-6 বছর আগে যতটুকু বুঝতাম তার মধ্যেই। তো সেইখান থেকে শুরু। এরপর আমরা আরও বই লেখার ক্ষেত্রে আরেকটু প্রফেশনাল হয়েছি, মানে আরেকটু প্রফেশনালি প্ল্যান করে বই লেখা যেটা বোঝায়, সেটা আমরা এরপরে করা শুরু, যেটা হয় যে বছর জুড়ে একটা বইয়ের জন্য প্রিপারেশন নেওয়া বা লেখালেখি করা। রাইট, হ্যাঁ। না, আমি লেখালেখি এইবার এই 5 আগস্টের পর থেকে লেখালেখিতে একটা মানে বড়োভাবে ছেদ পড়েছে। যদিও কলাম লিখছি আমি পত্রিকায়, কিন্তু 5 তারিখের আগে আমি বড় বড় প্রবন্ধ, ধরেন 22-23 পাতার প্রবন্ধ, 30 পাতার প্রবন্ধ, বড় বড় প্রবন্ধ, এগুলো লেখা আমি কখনোই ছাড়ি নাই, সবসময় লিখে গেছি। ফলে লেখার একটা কন্টিনিউয়েশন আমার সবসময় ছিল, এখন একটু ছেদ পড়েছে। চমৎকার, এইসব বিষয় নিয়ে আরও কথা বলবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডার সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান আমার রাজনীতি আমার পরিবারে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আরও একবার স্বাগত আপনাকে। বিরতির আগে আমরা আপনার লেখালেখি নিয়ে কথা বলছিলাম, বাট একটা বিষয় আমার চোখে পড়েছে যে আপনার লেখা গল্প বা যে বইটা আছে সেই বই নিয়ে হচ্ছে আপনাদের এনসিপির দলপ্রধান যিনি আছেন নাহিদ ইসলাম 2023 সালে সেটা রিভিউ করেছেন। তো এই ব্যাপারগুলো আসলে কেমন ছিল? বন্ধুত্বটা কি তখন থেকেই ছিল? মানে আমাদের একটা রাজনৈতিক বোঝাপড়া এবং যোগাযোগ সবসময় ছিল। নাহিদ ইসলাম তখন ছাত্র ছিলেন এবং ছাত্র নেতা ছিলেন, তারা নানা ধরনের কার্যক্রম করতেন এবং বাংলাদেশের রাজনীতি ইতিহাস নিয়ে পড়াশোনা করতেন, এবং সেটারই সূত্র ধরে আমার একটা খুবই তাত্ত্বিক বই সেটা তাদের আয়োজনে, এবং সেখানে মাহফুজও এটার অংশ ছিলেন। যদিও মাহফুজকে আপনি যে ভিডিওটা রেফার করছেন সেখানে মাহফুজকে দেখা যাচ্ছে না, কিন্তু আয়োজন করার ক্ষেত্রে তিনিও ছিলেন, মানে এটা তাদের একটা গ্রুপ সার্কেল ছিল। তো সেখানে আরেকজন ছিলেন, মানে দুজনের দুটো বই নিয়ে আলোচনা হচ্ছিল আর কি। একটা হচ্ছে আমার বই চিন্তার অর্কেস্ট্রা, একটা হচ্ছে যে এখন যিনি বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম, তার একটা সম্পাদিত বই চিন্তার মুসিবত, তালাল আসাদের অনেকগুলো অনুবাদ নিয়ে একটা বই। এই দুটো বই নিয়ে তো নাহিদ আমার ওই বইটা রিভিউ করছিলেন। সেটা তখন অত কেউ দেখে নাই বা কিছু, কারণ নাহিদও তো অত বিখ্যাত কেউ ছিলেন না। পরবর্তীতে যখন আন্দোলনটা শুরু হয় জুলাই মাসে, তখন তো হঠাৎ করে এই অপরিচিত ছাত্ররা যখন এসছে, তারা কী চায়, এরকম অনেক সন্দেহ, অনেক গুঞ্জন তো চারিদিকে শুরু হয়েছে। তখন অনেকে এই ভিডিওটা আবার বের করে নিয়ে আসলেন যে ওরা আসলে হাওয়া থেকে আসে নাই, ওদের একটা প্রস্তুতি আছে, ওরা পড়াশোনা করেছে তত্ত্ব নিয়ে, রাজনীতি নিয়ে, ইতিহাস নিয়ে, পরবর্তীতে নেতৃত্ব দেবার মতো একটা প্ল্যানিং তাদের মাঝে আছে, এবং তারা যে বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, তত্ত্ব, এগুলো রাষ্ট্রবিজ্ঞান, এগুলো সম্পর্কে যে তারা যথেষ্ট ওয়াকিবহাল, এটারই একটা নমুনা ছিল ওই ভিডিওটা। তো সেটা তখন প্রচুর ভাইরাল হলো এবং এখনও এটা অনেকে দেখেন।
তো সেটা আমাদের, আমি এমনিতে বয়সের দিক থেকে নাহিদ ইসলামের সিনিয়র, কিন্তু আমাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব সম্পর্ক আগে থেকেই ছিল, যেটা আমি বললাম যে রাজনৈতিক যোগাযোগ ছিল। আমি তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, কিন্তু বাইরের অ্যাক্টিভিজম করতাম, সেই সূত্রে তারা আমাদেরকে চিনতেন, ওই যোগাযোগটা ছিল আর কি। সেটাই তারাই আমাদের বই নিয়ে রিভিউ করার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি সেখানে উপস্থিত ছিলাম, নাহিদ ইসলামের যে আমার বইটা যে পড়ছিলেন তিনি। তো এই যে মানুষ আপনার তখন থেকে প্রশংসা করে, এখনো আপনার বয়স তো আর অনেক হয়ে যায়নি, তো এই প্রশংসাটা কেমন মনে হতো বা কেমন লাগে এখন এই সময়ে এসে? মানে নিন্দিত হওয়া এবং নন্দিত হওয়া কোনোটাই আমাকে অত বেশি বিচলিত করে না, কারণ আমি জানি যে আপনি যখন কাজ করবেন মানুষের জন্য, তখন সবাই আপনাকে পছন্দ করবে না বা সবাই আপনাকে ঘৃণাও করবে না। তো প্রশংসা যখন করে, ফিডব্যাক যখন মানুষ দেয়, তখন আমি বুঝি যে মানুষের আগ্রহটা, মানুষের চাওয়া, আমাদের প্রতি আকাঙ্ক্ষা বা এক্সপেকটেশন, সেগুলো বুঝি এবং সেটা আমার মধ্যে আরেকটা দায়িত্ববোধ তৈরি করে যে আমাকে আসলে ডেলিভার করতে হবে। মানে এই যে যারা আমাকে খেয়াল করছে, যারা আমার উপর ভরসা করছে, যারা ভাবছে যে আমি একটা ভালো কিছু করব, দেশের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, তাদেরকে আমি ফেল করতে পারি না। তো এটা আমার মধ্যে কাজ করে, আমি বিগলিত হয়ে যাই না। আবার যখন ক্রিটিসিজম হয়, সমালোচনাও তো হয়, সমালোচনা হওয়ার ক্ষেত্রে যেগুলো আসলে যার মধ্যে সারবস্তু আছে, যে সমস্ত সমালোচনা, যেগুলো গঠনমূলক সমালোচনা, সেগুলো আমি খুবই আন্তরিকভাবে নিই এবং আমি নিজের খেয়াল করি যে হ্যাঁ, এই সমালোচনার পেছনে কারণটা কি, আমার কোনো ট্র্যাক বা স্টেপসে ভুল আছে কিনা, থাকলে আমি সেটা সংশোধন করি। আর যে সকল সমালোচনা বিদ্বেষপ্রসূত, সেগুলো সাময়িকভাবে কষ্ট দেয়, কিন্তু মানে জাস্ট মানে ওইটা শিখে গেছি যে এগুলো ওভারলুক করে সামনে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে তো জনগণের আস্থার জায়গা আপনারা, তো দায়িত্ববোধের জায়গাটা কি নিঃসন্দেহে আগের তুলনায় বেড়েছে? অবশ্যই বেড়েছে, এবং এই যে মানুষ আমাদেরকে ভরসা করছে, নতুন একটা রাজনৈতিক শক্তি উঠে আসুক, এটা মানুষ চাচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই রেসপন্স করতে হবে এবং সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে এটাকে বাস্তবায়ন করতে হবে, মানুষের চাওয়াটাকে। তো সেটা আমরা এই যে মানুষ আমাদেরকে পছন্দ করছে, প্রেজ করছে এবং এক ধরনের অনুপ্রেরণা দিচ্ছে, এটা আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি করে। তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা রাজনীতি করতে চাই, ঝুঁকি নিতে চাই এবং আমরা এটা খুব শুরু থেকে একটা কথা বলতাম যে পরাশক্তি না, গণশক্তির উপর আস্থা রাখতে হবে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর একটা সমস্যা হচ্ছে, কেউ মার্কিন ব্লক, কেউ ইন্ডিয়ান ব্লক, কেউ রাশিয়ান ব্লক, কেউ চৈনিক ব্লক, এরকম বিভিন্ন ব্লকের পলিটিক্স করতে চায়। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে, আপনি তো দরজা জানালা বন্ধ করে দিয়ে থাকতে পারবেন না, আপনাকে এদের সাথে সম্পর্ক করতে হবে, কিন্তু প্রধানত আমাদের ভরকেন্দ্রটা থাকতে হবে বাংলাদেশের জনগণ। তো সেটাকে আমরা আমাদের আদর্শ ধরে নিয়ে রাজনীতিতে সামনে এগিয়ে যেতে চাই। বাহ, চমৎকার। আরও গল্প করব, তবে এখন গল্পের আড্ডায় আরেকটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, গল্পের আড্ডায় আরও সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই আছেন আমাদের সকলের প্রিয় মুখ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আরও একবার স্বাগত আপনাকে। রাজনীতি নিয়ে তো অনেক আলাপ করলাম, তবে এখন একটু ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাই। আপনার পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারে আমার বাবা মা, ভাই বোন এবং তাদের সন্তান, তারা আছে। আচ্ছা, কেমন কাটছে সবকিছু মিলিয়ে? পরিবারকে সময় দেওয়া হয় এখন? একটু কম, তবে আমি এই দিক থেকে ভাগ্যবান যে তারা আমার ব্যাপারে যথেষ্ট কনসিডারেট এবং আমার এই যে সিদ্ধান্ত আমি রাজনীতি করব এবং মানুষের দিকে বেশি মনোযোগী থাকব, এটা তারা সমর্থন করেন। জুলাইয়ে যখন আপনি সম্মুখে নেতৃত্ব দিয়েছেন, তখন আসলে কেমন ছিল? মানে পরিবার থেকে সাপোর্টটা পেয়েছেন না একটা ভীতি কাজ করেছে? ভীতি অবশ্যই কাজ করেছে, কিন্তু আমরা যেহেতু আওয়ামী লীগের এই ব্যাপারগুলো আগে থেকে বুঝতাম, আমরা জানতাম যে এটা আমাদেরকে ফেস করতে হবে টুডে অর টুমরো। তো তখন জুলাইয়ের বিশেষত আমি একটা মিছিলে ছিলাম পল্টনে, তখন 19 তারিখে ওই মিছিলে গুলি চালায় এবং পরবর্তীতে আমরা কিছুদিন হাইড আউটে ছিলাম, আবার কারফিউ ভাঙার পরে আবার শুরু করেছি। তো একটা ভয় ছিল এবং আমার যেটা ভয় কাজ করতো যে আমি ক্ষতিগ্রস্ত হলে অসুবিধা নেই, কিন্তু আমার জন্য যদি আমার ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত হতে হয়, এটা খুব ভেতরে খুব পীড়া দিত। কিন্তু আমার ফ্যামিলি সবসময় আমার পাশে থেকেছে, তারা একটা সেম টাইম আমার ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, আবার আমি যে একটা ন্যায়ের দিক পথে আছি এটাও তারা সবসময় বুঝতে পেরেছে। এই যে জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু হুট করে অনেক মানুষের পছন্দের কাতারে চলে আসছেন। নিঃসন্দেহে আপনিও এর বাহিরে আমি বলবো না। এই যে মেয়েদের ন্যাশনাল ক্রাশ হওয়ার একটা ব্যাপার, এটা কেমনভাবে এনজয় করছেন এখন? না, এটা এনজয় করার ব্যাপার না, তবে আমার অনেক নারী বন্ধু আছে, এটা সত্য, যাদের সাথে আমার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বন্ধুত্বের ক্ষেত্রে আমরা জেন্ডার বিচার করি না। মানে একটা ছেলের সাথে যেমন একটা মেয়ের সাথে তেমনই, একেবারেই যে কেউ অ্যাটেনশন বা পাত্তা দেয় না সেটা না, কিন্তু এটা সময় হয় না। প্রশ্নটা আসলে এখানেই ছিল, যে পাত্তা দিচ্ছে
এটা না, কেমন কিন্তু লাগছে? এটা আসলে সময় হয় না। আর এখন আমাদের তো বয়স হয়েছে মানে মোটামুটি, আচ্ছা। এবং আমাদের এখন জীবনের আরেকটা পর্বে ঢোকার একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে এটা যে ভালো লাগে না তা না, তবে এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার সুযোগ কম। আমাদেরকে এখন আমাদের মানে জীবনে থিতু গাড়তে হবে। সেই থিতু গাড়ার জন্য আমরা ধরেন এখন তো আমি আগামী 8-9 মাস 1 বছর এটা রাজনীতির খুব টালমাটাল একটা সময় যাবে। তো এই পর্বটা দেখে তারপর আমি আমার জীবনের দ্বিতীয় পর্বের ব্যাপারে সিদ্ধান্ত নেব আর কি, সেরকম ভেবেছি। এর বাইরে যারা বন্ধু আছে তারা তো বন্ধু থাকবেই, আছে। বাহ, চমৎকার গল্প করছিলাম, তবে সময় একেবারেই আমাদের হাতে কম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এই দেশের মানুষকে সার্ভ করতে চাই, এবং সেটা সার্ভ করতে চাই দুটো উপায়। একটা হচ্ছে আমার মধ্যে একটা গবেষক মন আছে, তো সেই গবেষণার জায়গা থেকে বাংলাদেশের সমস্যাগুলো তুলে আনতে চাই, সমাধানগুলো বাতলাতে চাই আমি যেভাবে বুঝি সেভাবে। এর বাইরে আমি নীতি নির্ধারণী, পলিসি মেকিং, রাষ্ট্রের মানুষের জন্য আইন প্রণয়ন, এইসবে চাই। অর্থাৎ আমি নিজেকে পার্লামেন্টে ভাবি আর কি, যে আমি একদিন কোনোদিন পার্লামেন্টে যাব, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো তুলে ধরবো এবং আইন প্রণয়নে ভূমিকা রাখবো। এমন আইন যেগুলো আসলে বাংলাদেশের মানুষের জীবনকে আরও সহজ করবে, আবার যেগুলো কালাকানুন, মৌলিক অধিকার বিরোধী আইন, মানবাধিকার বিরোধী আইন, সে সমস্ত আইন করার ক্ষেত্রে আইন করার বিরুদ্ধে আমি ভূমিকা রাখবো, যে আমি ভয়েস রেজ করবো। এই স্বপ্ন দেখি আমি। বাহ, চমৎকার। আমি শুরুতেই বলেছি আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাইবো যে সবাইকে অবশ্যই ঈদ মোবারক, এবং আমরা একটা বাংলাদেশ ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছি, ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের প্রশ্নে, এবং আপনারা এনসিপিকে সমর্থন করবেন, আমাদেরকে সমর্থন করবেন, আমাদের ভুল দেখলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দেবেন আমাদেরকে। আমরা এই আপনাদের পরামর্শ, সমালোচনা সব কিছু মিলিয়ে এগিয়ে যেতে চাই, এবং ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে আমরা সুন্দর একটা অসাম্প্রদায়িক এবং সকল ধর্মের, সকল জাতির যারা বাংলাদেশের জনগণ যারা আছেন নাগরিক অধিকার নিশ্চিত করে এমন একটা বাংলাদেশ গড়তে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় রইল। আজ এ পর্যন্তই। ওয়ান্স অ্যাগেইন ঈদ মোবারক।